নমস্কার। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাচীন যে যানবাহন তার সঙ্গে জড়িয়ে থাকা যে দুর্ঘটনা সেগুলো নিয়ে। এখন সেই সব যে দুর্ঘটনার কথা বলতে যাব সেগুলো এমনি বললে ঠিক বোঝা যাবে না। পুরনো কিছু কথা আছে সেইগুলো দিয়েই এইগুলোকে ব্যাখ্যা করা যাবে বা ব্যাখ্যা করা যায়। যেমন একটা কথা হচ্ছে তীরে এসে তরি ডোবা। এখন তীরে এসে তরি ডোবা বলতে কি বোঝায়? তীর একটা নদী যদি দৈর্ঘ্য আর প্রস্থে বিচার করা হয় তাহলে নদীর প্রস্থের দিক দুটো যে প্রস্থের দিক সেই প্রস্থের দুদিকে থাকে দুটো তীর বা দুটো কূল, দুটো পাড়। এই পাশের যে ছবিটা এইরকম, এতে দেখা যাচ্ছে যে নদীর দুটো পাড় আছে যেটাকে তীর, এইটাকেই তীর বলে। তীরে দাঁড়িয়ে থাকা নৌকোকে বলে তরী, অর্থাৎ নৌকোর অপর নাম হচ্ছে তরী। তাহলে তীরে এসে তরী ডোবা মানে, তীরে এসে তরী ডোবা মানে হচ্ছে নৌকোগুলো সেকালে, নৌ পরিবহন ছিল একটা বড় পরিবহন প্রাচীনকালে। নদীপথে যখন মাঝি নৌকো নিয়ে এক ঘাট থেকে এক খেয়া ঘাট থেকে আরেক ঘাটে যেত, আরেক খেয়া ঘাট থেকে নিজের ঘাটে এসে যাত্রী নামাতো, যাত্রী তুলতো এবং নামাতো। এইরকম সময় যখন নামানোর কাল আসতো বা নামানোর সময় আসতো, তখন নৌকো নিয়ে যখন তারা তীরের কাছে আসতো, সেই সময় যাত্রীরা নৌকো থেকে হঠাৎ করে নামার জন্য সবাই একদিকে চলে এলে নৌকো কাত হয়ে যেত একদিকে এবং নৌকো ডুবি হতো। এইটাকে বলে তীরে এসে তরি ডোবা। অর্থাৎ যাত্রীদের নিয়ে যে নৌকোয় আসছে তীরেতে বা নদী ঘাটে বা খেয়া ঘাটে, সেই নৌকো থেকে যাত্রীরা নামার সময় হঠাৎ করে সকলেই একদিকে চলে আসায় নৌকো ভারসাম্য হারিয়ে উল্টে যাচ্ছে, কাত হয়ে যাচ্ছে। এইটাকে বলে তীরে এসে তরি ডোবা। এই ঘটনা সেকালে হতো। এতে করে হতো কি, হয়তো কেউ মরতনি কিন্তু গায়ে কাদা টাদা সব লেগে যাওয়ার মতো ব্যাপার থাকতো। আরেকটি ঘটনা হচ্ছে নৌকো ডুবি। রবীন্দ্রনাথ ঠাকুর একখানি উপন্যাস লিখেছিলেন, তার নামই হচ্ছে নৌকাডুবি। অর্থাৎ সেকালেও এইরকম ঘটনা ঘটতো। নৌকাডুবি, নৌকাডুবিকে কি, বড় বড় নৌকোগুলো, যেগুলো বড় নৌকো যাকে বজরা বলে, সেরকম নৌকো, তার নৌকোতে প্রচুর যাত্রী ধরে, প্রচুর লোক ধরে। সেই নৌকো যখন মাঝ নদীতে গিয়ে পৌঁছতো, হঠাৎ করে বান এলে বা জোয়ার চলে এলে তখন নৌকোর ভেতরে অনেক সময় জল ঢুকে যেত। অথবা যাত্রী বোঝাই হওয়ার জন্য নৌকোর ভেতরে যাত্রীর প্রচুর চাপ থাকার জন্য নৌকো অনেক সময় ডুবে যেত। আর নৌকো বোঝাই হওয়ার কারণে গভীর জলের ঘিরে সেই নৌকো এমনি ডুবে যেত। এই নৌকো ডুবিতে অনেক লোক মারা যেত, 17-18 জন যতজন থাকে অনেকেই মারা যেত। সাঁতার জেনেও সবসময় রক্ষা হতো নি, কারণ নদীতে সাঁতার কাটাটা আর ছোট পুকুরে সাঁতার কাটা দুটো এক জিনিস নয়। ফলে এই নৌকা ডুবিতে লোক মরতো। এই দুর্ঘটনা দুটো ছিল প্রধান দুর্ঘটনা। এর বাইরে আর কি ছিল? এর বাইরেও ছিল। সেকালে হতো কি, মাঝিরা, সভ্যতা গড়ে উঠতো নদীর ধারে, নদীর ধারেই বড় গ্রাম, নদীর ধারেই লোকের বাড়ি ঘর ধরে এরকম হতো। মাঝি যে হবে তারও বাড়িটা নদীর ধারেই হতো। এখন যে মাঝি নৌকোটা ধরে নৌকো বাইছে, তার বাড়ি নদীর ধারে, যেমন তেমনি নদীর ধারে বাড়ির গায়েতে সে অনেক গাছ লাগিয়ে রাখতো, এই গাছেতে নৌকোকে বাঁধা হতো। কি দিয়ে বাঁধা হতো না? দড়ি দিয়ে বাঁধা হতো। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকবে, নৌকো বাঁধার কারণ কি? এর উত্তর হচ্ছে, নৌকো যদি বাঁধা না হয় তাহলে নৌকো ভেসে চলে যাবে। সেই কারণে নৌকোকে দড়ি দিয়ে বাঁধা হতো। এখন অনেক সময় হয় কি, দড়ি পচে গেলে কখন যে নৌকো খুলে বা ছিঁড়ে, দড়ি ছিঁড়ে পালিয়ে গেল সেটা খেয়াল হতো নি। একে বলে নৌকো ভেসে চলে যাওয়া। সেকালে এই কথাটাও খুব চালু ছিল, নৌকা ভেসে যাওয়া। এছাড়া কেউ বদমাইশি করে নৌকো খুলে দিতে পারে, সেটাও হতো। সবই হতো, কিন্তু এইগুলো ছিল প্রধান দুর্ঘটনা। এর বাইরে আরেকটি হতো, সেটি হচ্ছে ডাকাতি। সেই কালটা এমন ছিল যখন
চুরি ডাকাতি এর একটা বৈধতা ছিল সামাজিক। তো ডাকাতরা সেই জায়গাতেই হানা দিত যেখানে ধন সম্পত্তির সন্ধান আছে। নৌকোয় করে যারা যায়, বড় নৌকোয় করে, সেখানে নৌকোযাত্রীরা অনেক দামি দামি জিনিস নিয়ে যায়। ডাকাতরা মনে করতো, সত্যিই থাকতো কিনা জানা নেই, কিন্তু তারা মনে করতো এতে আছে। কারণ এই মনে করার পেছনে কারণটা হচ্ছে, আজকে যেমন গয়নার নকল বেরিয়েছে বা নকল গয়না হয়, সেকালে নকল গয়না হতো নি, সেকালে সবটাই অরিজিনাল হতো। অর্থাৎ গয়না যেটা হতো, সোনার গয়না হোক, রূপোর হোক, সেটা অরিজিনাল হতো। ডাকাতরা ওই গয়না টয়নার লোভেই নৌকোয় হানা দিত। তারাও নৌকো নিয়েই আসতো, এসে নৌকো ধরতো, ধরে তাতে হানা দিয়ে সমস্ত ধন সম্পত্তি লুট করে নিয়ে যেত। এগুলো দুর্ঘটনা। তো এই ধরনের দুর্ঘটনাগুলো নদীপথে নৌকোতে হতো। এবার আসি নদী, এই নৌকো গেল, নদীপথ গেল, এবার আসি স্থলপথ। স্থলপথে দুটো প্রধান অবলম্বন ছিল, দুটো থেকে তিনটে ছিল। আমি প্রধান দুটো দিয়ে শুরু করছি। প্রথমে হচ্ছে ডুলি। ডুলি ডুলি হচ্ছে এক ধরনের, ডুলিকে জানি বলা হয়, যান, প্রাচীন যান। ডুলি হচ্ছে একটা বড় বাঁশ বা একটা বড় শক্ত লাঠি, তার দুদিকে, অর্থাৎ দৈর্ঘ্যের দিক থেকে ধরলে দুদিকে, যদি সেটা উত্তর দক্ষিণ বরাবর হয় তাহলে উত্তরে একটা, দক্ষিণে একটা, পূর্ব পশ্চিম ধরলে পূর্বে একটা, পশ্চিমে একটা, এরকম জায়গায় আংটা লাগানো থাকতো। অথবা বাঁশ হলে বাঁশের গাঁট থাকতো দুটো দিকে। সেই গাঁটের সঙ্গে, সেকালে এরকম আজকের মতো প্লাস্টিক হতো নি, সেকালে চট হতো, অথবা শক্ত কাপড় হতো, মোটা কাপড় হতো। সেই কাপড়কে দড়ির সাহায্যে ওই দুটো খুঁটেতে দুদিকে যে আংটা আছে, ওই আংটার সঙ্গে বাঁধা হতো। বাঁধলে একটা দোলার মতো চেহারা তৈরি হতো। এই দোলার মতো চেহারার ভেতরে যে কাঠামোটা তৈরি হলো, এর ভেতরে একটা মানুষকে বহন করা যেত। এইটাকে বলে দুলি। ডুলি, দোলা থেকে আসছে ডুলি কথাটা। তো ডুলি এখন কিরম ভাবে প্রয়োগ হতো? ডুলি বহনকারী যেমন লোক হতো, সবসময় ডুলি বহনকারী লোক পাওয়া যেত নি, গৃহস্থ বাড়ির লোকই ডুলিকে বহন করতো। কিরম ভাবে? এবার সেই গল্পটা বলি। ধরা যাক কোনো বাড়িতে কোনো পিসিমা এসেছে, আর সেই বাড়িতে ওই পিসিমার অনেক ভাইপো। তো পিসিমার বাতের ব্যথা মানে হচ্ছে আর্থ্রাইটিস। পিসিমা যেতে পারবে না, অথচ তাকে নিজের শ্বশুর বাড়িতে যেতেই হবে। সে তখন তার ভাইপোদের বলছে, ওই তোরা একটা ডুলি টুলি করে দেখ না, আমাকে বয়ে যদি নিয়ে যেতে পারিস, বা কাউকে বল না, ডুলিতে করে আমাকে দিয়ে আসবি। তখন ওই ভাইপোরা নিজেরাই হোক বা ডুলিওয়ালাকে ডাকতো, তারা ডুলি নিয়ে হাজির হতো। আবার বলি, ডুলিতে একজন লোকই যেতে পারবে। তো ডুলিওয়ালা আসার পর ওই বাড়ির যে ভাইপোরা, তারা হয় নিজেরা হতে পারে, অথবা ডুলিওয়ালাদের বলতো ওই পিসিমাকে তুলে ডুলিতে বসাতে। পিসিমাকে তুলে হাত দুটো ধরে, পা দুটো ধরে ডুলির ভেতর বসিয়ে দেওয়া হতো। এরপরে ডুলিওয়ালারা বা ওই বাড়ির ছেলেরাই ডুলিটা নিয়ে পিসিমার যে শ্বশুর বাড়ি, সেইখানে তারা ডুলি সমেত পিসিমাকে নিয়ে যেত। মানে এইরকম জিনিসটা ছিল। তো এইটাকে বলে ডুলিতে করে বহন করা। এখন ডুলির ক্ষেত্রে হতো কি, ডুলির কাঠ হতে পারে, কাঠ পুরনো হয়, তারপরে যে দড়িটা বাঁধা হচ্ছে, দড়িটা খারাপ হতে পারে। তো এইরকম খারাপ হওয়ার জন্য ডুলি মাঝপথে ছিঁড়ে পড়ে গিয়ে দুর্ঘটনা করতে পারত, মারা পর্যন্ত যেতে পারত। সাধারণভাবে হতো নি, কিন্তু হতো, এটাও হতো, ডুলি নিয়ে ডুলি ছিঁড়ে পড়ে যাওয়া, দুর্ঘটনা। এবার আসি পালকির কথায়। ডুলির সঙ্গেই পালকি, একটা ডুলিও যা, পালকিও তাই। মানে ব্যবহারিক প্রয়োগের দিক থেকে পালকিতে হয় কি, পালকি বলতে গেলে নৌকোর কথায় যেতে হবে। নৌকো যে তৈরি হতো, সেইটা হতো একটি মাত্র কাঠ থেকে। নৌকোর খোলটা যেটা নৌকোর খোল, সেটা তৈরি হতো একটাই গাছ থেকে বা একটি মাত্র কাঠ থেকে। অর্থাৎ নৌকোর ওই খোলটার মধ্যে কোনো জোড়ের ব্যাপার নেই। জোড় বলতে যেটা বোঝে সেটা কোনো ব্যাপার নয়, এটা একটা গাছ থেকেই হতো। মূলত আমাদের এই বাংলা অঞ্চলে তাল গাছ থেকে নৌকো তৈরি হতো। এই যে ছবিটা, এইরকম ভাবে নৌকো তৈরি করা হতো। এই প্রক্রিয়াটাকে বলে খোদাই করা। খোদাই করা, এই ছবিতে দেখুন যেটা দেখা যাচ্ছে, এটাকে বলে খোদাই করা। ঠিক এইরকম ভাবে খুঁড়ে খুঁড়ে যন্ত্রের সাহায্যে, ছেনি হতে পারে, কোদাল হতে পারে, কাটারি হতে পারে, খুঁড়ে এইরকম ভাবে নৌকোটা তৈরি করা হতো।
ফলে নৌকো হচ্ছে নৌকোর খোল তৈরি হচ্ছে একটি মাত্র কাঠ দিয়ে। ঠিক একই সময়ে পালকি একটি কাঠ থেকে হতো নি। পালকির ক্ষেত্রে অনেকগুলো কাঠের ব্যবহার হতো। আচ্ছা, প্রথমে আমরা একটা পালকি দেখি। এইটা হচ্ছে পালকির ছবি। ভালো করে দেখলে দেখা যাবে এই পালকিটাতে একটা বাক্স আছে। বাক্সের গায়েতে দুদিকে দুটো গেট আছে, আর বাক্সের দুদিকে দুটো বড় বড় ডান্ডা আছে। আগেই বলেছি যে নৌকো হতো একটি মাত্র গাছ থেকে বা একটি মাত্র কাঠ থেকে, কিন্তু পালকির ক্ষেত্রে এই যে বাক্সটা, এইটা বিভিন্ন কাঠ দিয়ে তৈরি হতো। এই বাক্সের নিচের অংশটা তৈরি হতো বাঁশ দিয়ে, প্রধানত বাঁশ দিয়ে, আবার কখনো কখনো দামি কাঠ দিয়ে তৈরি হতো। পালকির গায়ে এই যে বাক্সর গায়ের যে দেয়ালগুলো, এগুলো বাঁশের হতে পারতো, এগুলো দামি কাঠের হতে পারতো, বিভিন্ন রকমের জিনিসের হতে পারতো। এবং মাথাটাও বিভিন্ন কাঠ দিয়ে, অর্থাৎ সবটাই জোড়া, এটা একটা কাঠ থেকে নয়। এবার হচ্ছে ডান্ডা দুটো, এই যে দুদিকে দুটো ডান্ডা, এটাও জোড়া। ডান্ডাটা হতো হেভি কাঠ দিয়ে, অর্থাৎ শাল কাঠ বা সেগুন কাঠের মতো দামি কাঠ এবং শক্তপোক্ত কাঠ দিয়ে ডান্ডাগুলো তৈরি করা হতো। যেখানে ডান্ডা বা বাক্সের গায়ে জোড়া হলো বাইরে থেকে, সেখানে পালকিটা দুর্বল হলো, অর্থাৎ পালকির মধ্যে একটা গোলমাল রইল। গোলমাল এই অর্থে যে এই পালকি খুব শক্তপোক্ত হলো না। এখানে যদি এইরকম হয়, ডান্ডাটাকে যদি পালকির ভেতর দিয়ে ঢুকিয়ে দেওয়া হয় এদিক থেকে ওদিক পর্যন্ত, তাহলে পালকি খুব মজবুত হয়। এখন যে ক্ষেত্রে এইরকম জোড়া দেওয়া ডান্ডাটা জুড়ে দিয়ে পালকিটা তৈরি করা হলো, সেই ক্ষেত্রে পালকি একটু লোড বেশি হলেই পালকি ভেঙে পড়ার সম্ভাবনা থাকতো, অর্থাৎ ডান্ডাটা খুলে পড়ে যাওয়ার ব্যাপার থাকতো। সেকালে এইটা হতো। এখন কিরম ভাবে হতো? পালকিওয়ালারা বিভিন্ন পালকি স্ট্যান্ড হতো। আজকে বাস স্ট্যান্ডের মতো পালকি স্ট্যান্ড, পালকিতে দেখবে সেইরকম স্ট্যান্ড থেকে পালকি লোক তুলে পালকিওয়ালারা, অর্থাৎ কাহার যারা বেয়ারা, তারা পালকিটাকে বয়ে নিয়ে যেত, আর একটা জায়গায় নিয়ে যেত। এখন পালকিতে ধরা যাক 6 জন লোক ধরবে। এখন একটা লোক আর একটা লোক দাবি করছে আমাকে পালকিতে তোলো। যে কোনো লোক দেখলে বলবে যে এই পালকিওয়ালারা যখন যদি তোলে তাহলে বুঝবে টাকার জন্য তুলছে বুঝিবা। কিন্তু অনেক সময় এমন অনুরোধ আছে যে ফেলা যায়নি, 7 জন হয়ে গেল, একজন তুলে নিয়ে খানিক দূর যাওয়ার পরে দেখা গেল ডান্ডা থেকে পালকিটা ধপ করে খসে পড়ে গেল। এই দুর্ঘটনাটা হতো। এবার যেখানে ডান্ডাটা পুরো গোটা, পালকির ভেতর দিয়ে ঢুকিয়ে দেওয়া আছে, সেক্ষেত্রেও লোড আরেকটু বাড়লে ওটাও ভেঙে পড়তো, অর্থাৎ পালকি দুর্ঘটনা ঘটতোই হবে, যে পালকি ভেঙে পড়ে যেত। পড়ে গেলে লাগতো কিনা? উত্তর হচ্ছে ডুলি ভেঙে যদি কেউ পড়ে যায় তাতেও যেমন লাগবে, পালকি ভেঙেও লাগবে। এবং এগুলো কখনো কখনো অঙ্গহানি পর্যন্ত, মানে হাড়গোড় ভাঙার মতো জায়গায় যেত। তখনকার দিনে চিকিৎসা খুব একটা ভালো হতো না। তো এইগুলো হচ্ছে দুর্ঘটনা। এবার কি আসে? এবার আসে হচ্ছে গরুর গাড়ি। স্থলপথে একটা অবলম্বন হচ্ছে গরুর গাড়ি। পালকি দিয়ে বহু দূর পর্যন্ত যাওয়া যেত নি। অর্থাৎ পালকি দিয়ে যাওয়া যেত নি বলতে কি, পালকি খরচ অনেক বেশি পড়ে যাবে, অনেক কিছু ব্যাপার আছে। পালকি বাহক সবসময় পাওয়া যায়নি, এরকম ব্যাপারগুলো আছে। কিন্তু গরু দিয়ে অনেক দূর পর্যন্ত যাওয়া যায় গরুর গাড়ি। তো গরুর গাড়ির ক্ষেত্রে হতো কি, গরুর কাঁধে যেটা থাকে, এই যে ছবিটা যেমন, এই যে এটা বলে জোয়াল। এই জোয়ালের কাজই হচ্ছে দুটো গরুকে একই দিশার দিকে নিয়ে যাওয়া, একইভাবে একই দিশার দিকে। এই জোয়ালের সঙ্গে একটি গাড়ি যুক্ত করলে হয় গরুর গাড়ি, একটি লাঙল যুক্ত করলে হয় হাল চাষ, জোয়ালের সঙ্গে একটি পেষণ যন্ত্র যুক্ত করলে হয়, শস্য পেষণকারী যন্ত্র যুক্ত করলে হয় শস্য পেশাই। এই জিনিসটা হয়। তো জোয়ালের সঙ্গে এখন গাড়িকে যুক্ত করা হতো, দুটো চাকাওয়ালা গাড়ি। সেই চাকাগুলো হতো কাঠের তৈরি। কাঠ মানে হচ্ছে শাল কাঠ, এখানে অন্য কোনো কাঠ নয়, শাল কাঠের চাকা হতো। অন্য কাঠের চাকা করলে যেটা হয়, ওই চাকা দুদিনে নষ্ট হয়ে যাবে। চাকাটাও তো শাল কাঠের। এখন চাকার গায়েতে ওপরের দিকে একটা রিং পরানো হতো, এই রিংটা হতো লোহার। এবার দুটো চাকাকে একটা রড দিয়ে যুক্ত করতে হয়, রডটা হতো কাঠের, লোহা নয় কাঠের। কাঠ মানে দামিয়ে শাল হয়, লোহা শাল বলে তাকে, সেই রকম কাঠ দিয়ে এটা যুক্ত করা হতো। এখন তখনকার দিনে তো বল বিয়ারিং হতো নি, ওই একটা বাক্সের মতো থাকতো, কাঠের বাক্স, যার ভেতরে ওই রেডির তেল হতে পারে, সর্ষের তেল হতে পারে, সেই রকম তেল দিয়ে
মাখানো একটা ন্যাকড়াকে ভালো করে জড়ানো থাকতো, জড়িয়ে ওর ভেতর দিয়ে ওই চাকা দুদিকে চাকা যুক্ত হয়ে ওটা সেট করা হতো। এইভাবে জিনিসটাকে করা হতো। এই গাড়ি থেকে সবসময় ক্যাঁচ ক্যাঁচ করে শব্দ আসতো। এখন এর সব থেকে বড় গোলমাল যেটা হতো গরুর গাড়ির চাকা খুলে যাওয়া। কিভাবে হতো? আগের এতে বলেছি নৌকোর ক্ষেত্রে একটা কাঠ থেকে, পালকির ক্ষেত্রে বলেছিলাম অনেক কাঠের ব্যাপার আছে, গরুর গাড়ির ক্ষেত্রেও গরুর গাড়িটাও অনেকগুলো কাঠের ব্যাপার আছে, জোড়া ব্যাপার। দুটো চাকাকে যে যোগ করা হলো, যেটা যে এটা দিয়ে কি বলে, রডটা দিয়ে, কাঠের রড, একটা কাঠ নয় সেটা, অর্থাৎ রডটা একটা কাঠ, চাকাগুলো একটা কাঠ। তো এইরকম চাকাগুলোকে যোগ করার সময় কাঠের রডের সঙ্গে চাকাটিকে আটকানোর জন্য একটা কিলক ব্যবহার করা হতো। কিলক, এই কিলক শব্দ থেকে বাংলা ভাষায় খিল শব্দটা আসছে। খিল, এখনকার দিনে যারা ওই দামি ফ্ল্যাটে যে গেট লাগানো হয় তাদের খিলের ব্যবহার নেই, কিন্তু পুরোনো গ্রাম্য বাড়িতে আজও খিলের ব্যবহার আছে। খিল বলতে বোঝায় যেটা আটকাবে একটা জিনিসকে, অর্থাৎ বাংলায় বলতে হয় কাঠের ব্রেক। তো কিলক দিয়ে ওটা আটকানো হতো, খিল দিয়ে মূল যে দণ্ড যেটা এর ভেতর দিয়ে গেছে, ওই গরুর গাড়ির যে পাটাতন যেটা হয় তার নিচে দিয়ে যেটা গেছে, তাতে অর্থাৎ যেটার সঙ্গে দুটো চাকা যুক্ত আছে, সেখানে একটা চাকা বা দুটো চাকাকেই ওই কিলক দিয়ে মূল দণ্ডটার সঙ্গে আটকানো হতো। এবং যে ক্ষেত্রে ওই কিলক নষ্ট হয়ে যায় বা পচে যায়, সেক্ষেত্রে চাকা খুলে পালিয়ে যায় আর চাকা খুলে পড়ে যায়। এইরকম হঠাৎ করে চলমান গাড়ি থেকে চাকাটা খুলে গেলে লোক ধবাস করে মাটিতে পড়লো, এতেও লাগতো অনেকে, কিন্তু এগুলো খুব কম। আর ডাকাতি, যেটা নৌকোর ক্ষেত্রে বলেছিলাম, পালকির ক্ষেত্রে ওই সব সমস্যা থাকে, গরুর গাড়ির ক্ষেত্রেও থাকে, তো এগুলো থাকে। এবার আসি ঘোড়ার গাড়ির কথায়। ঘোড়ার গাড়ি যিনি চালান তাকে বলা হয় কোচওয়ান। গরুর গাড়ি যিনি চালান তাকে বলে গাড়োয়ান, ঘোড়ার গাড়ি যিনি চালান তাকে বলে কোচওয়ান। ঘোড়ার গাড়ির সমস্যাটা হয়, ঘোড়া সব দিক থেকেই বাধ্য, ঘোড়াতে প্রবলেম কম, অর্থাৎ ঘোড়ার কাঁধে জল টল ওসব লাগেনি, রশিতেই সব হয়ে যাবে। ঘোড়ার গাড়িতে ওই কিলক দিয়ে চাকাটাকে সেট করা থাকে, খিল দিয়ে, মানে কাঠের ব্রেক। ওই একইভাবে কাঠের ব্রেকটা নষ্ট হলে চাকা খুলে যাওয়ার ব্যাপার থাকে, এবং হতো এগুলো হতো, এবং এতে করে লোকের আহত হতো, কখনো কখনো নিহত হতো, নিহত মানে মরে যাওয়া, এইগুলো হতো। এবার আসি সেকালের এই যাত্রীদের যাতায়াতের একটা ব্যাপার নিয়ে। আজকে যেমন বিমানে করে লোকে কলকাতা থেকে আমেরিকা যাচ্ছে, কলকাতা থেকে দিল্লি যাচ্ছে, অর্থাৎ একটাই পথ, মাঝে অন্য কিছু নেই, সোজা চলে যাচ্ছে। ট্রেনে করে হলে ট্রেন সোজা হাওড়া থেকে দিল্লি যাচ্ছে, কলকাতা থেকে দিল্লি যাচ্ছে, দিল্লি পার হয়ে দরকার অন্য জায়গায় যাওয়া যাবে, একই নিয়ম সবই, একটাই পথ। সেকালে কিন্তু হাওড়া থেকে কলকাতা, এই হাওড়া থেকে দিল্লি, হাওড়া থেকে পাটনা, এগুলো যেতে গেলে যতক্ষণ রেল লাইন আসেনি ততক্ষণ লোককে গরুর গাড়ি হচ্ছে প্রধান মাধ্যম। এরপরে মাঝে মাঝে যে নদী পড়বে, সেই নদীর জন্য নৌকো ভাড়া করতে হতো, নৌকোয় করে যেতে হতো। আর যে গাড়িতে করে এতক্ষণ এলো গরুর গাড়িতে করে, সেই গরুর গাড়িটাকে বিদায় করে দিতে হতো, অথবা তাকে সঙ্গে করে নিতে হতো। অর্থাৎ কাজগুলো যথেষ্ট পরিশ্রম সাধ্য কাজ ছিল। একটা গরুর গাড়িকে একটা নৌকোতে তুলতে গেলে সেই নৌকো অনেক বড় হতে হবে, সেরকম নৌকো থাকতো, সেই নৌকো করে এরকম ভাবে পারাপার হতো। ফলে হাওড়া থেকে দিল্লি যেতে 6 থেকে 8 মাস সময় লেগে যেত। তো সেইভাবে লোকে যেত, অর্থাৎ একক পথ হতো নি। এছাড়াও একটা ব্যাপার ছিল, লোক বহু ক্ষেত্রে দীর্ঘ রাস্তা পায়ে হেঁটেও চলে যেত, এইরকম ছিল। আচ্ছা, এবার ঘোড়ার গাড়িতে দুর্ঘটনা ওইটা যে চাকাটা খুলে পড়ে যাওয়া। গরু গাড়িতে ঘোড়ার ক্ষেত্রে একটি বড় দুর্ঘটনার কথা জানা যায়। সেটা হচ্ছে, ঘোড়ায় চড়তে না জানলে, ঘোড়া চড়তে গেলে প্রশিক্ষণ নিতে হয়, ঘোড়াকে ছোটাতে গেলে। ঘোড়া খুব বাধ্য প্রাণী, অর্থাৎ ঘোড়া নিজে থেকে বদমাইশি করেনি, কিন্তু ঘোড়ায় চড়তে না জানলে গতিমান ঘোড়ার কাছে অশ্বারোহী, ঘোড়ায় যে চাপে তাকে বলে অশ্বারোহী পড়ে গেলে তারা বুক, তারপর পাঁজর, এইসব জায়গায় পিঠের শিরদাঁড়া এমন লাগতে পারে যে সে আজীবন শয্যাশায়ী হয়ে যেতে পারে। তো এগুলো সেকালে হতো, যে ঘোড়া থেকে পড়ে গিয়ে সে যে শুয়ে পড়েছে, সে আর উঠতে পারেনি। তো ধন্যবাদ, আজ এই পর্যন্তই। এইরকম ছিল প্রাচীন যুগে যে দুর্ঘটনাগুলো যেগুলো হতো।